আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমার বন্ধুরা তোমরাও সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আপনিজ এডুকেশন থেকে দিলাফরু জামিন। আজকে প্রথম পঞ্চম শ্রেণীর বন্ধুদের সাথে আমি প্রথম ক্লাস করব। আজকে তোমাদের সাথে আমার প্রথম আলাপ হবে, সেই জন্য আমি তোমাদেরকে ছোট্ট দুই একটি কথা বলতে হবে। এর আগে আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ক্লাস নিয়েছি। আজকে পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের মা বাবারা তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেনই। তোমাদের মোবাইল নাই, তারপরেও তোমরা তোমাদের মা বাবার কাছ থেকে মোবাইল নিয়ে একটা করে লাইক আমাকে দিবে। তাহলে আমি বুঝবো যে আমার ক্লাস করে বা ভিডিওগুলো দেখে তোমরা মজা পাচ্ছ, তোমাদের ভালো লাগছে এবং আমার কষ্ট সার্থক হবে। আমি অত্যন্ত খুশি হব। ঠিক আছে বন্ধুরা, তো আমরা আস্তে আস্তে আমরা আমাদের পড়া শুরু করি। আজকে প্রথম দিন আমি প্রথম যে চ্যাপ্টারটা গদ্য সেটাতে যাচ্ছি না। প্রথম দিন যেহেতু আমি একটু সংক্ষিপ্ত আকারে, যেহেতু অনলাইনের ক্লাস, সংক্ষিপ্ত আকারে তোমাদের পড়াতে চাচ্ছি। প্রথম দিন আমি এত বড় গদ্যে যাচ্ছি না। সেই জন্য আমরা আজকে করব হলো পঞ্চম শ্রেণীর একটি কবিতা, আবৃত্তি এবং আলোচনা, শুধু এইটুকুই। কারণ এত বড় ভিডিও নিশ্চয় তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আবার দেখা গেল আমাদের সময়, অনলাইনে ক্লাসে আমাদেরকে সময়ের মূল্য অবশ্যই দিতে হবে, সেজন্য আমাদেরকে সময় বাঁচাতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের বইতে চলে যাও। আর আরেকটি বিষয় হলো, যদি বই বদলে যায় তাহলে তখন আমরা এই চ্যাপ্টার যদি বাদ পড়ে যায় তাতে কোনো অসুবিধা নাই। কারণ আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি পড়লে আমাদের বা তোমাদের কোনো লস হবে না। বরং আমি বলি যে এই কবিতাটি একটি ইম্পর্ট্যান্ট কবিতা, এটি পড়লে তোমাদের অনেক লাভ। তো ঠিক আছে, আমরা শুরু করি। আর বই বের হলে, নতুন বই বের হলে তখন আমরা আবার প্রথম থেকে শুরু করলাম, অসুবিধা নেই। এখন আমরা পড়ে যাই। তো আজকে আমি শুধুমাত্র যেটি বললাম, আজকে আমরা কবিতাটি আবৃত্তি করব। তোমরা তোমাদের বই, সবার বই সামনে বের করো। বন্ধুরা, তোমাদের সবার বই সামনে বের করো, আর কিছু লাগবে না, যেহেতু আজকে আমরা কোনো লেখার কাজে যাচ্ছি না। সুতরাং শুধু বইটি সামনে বের করো। আমি যখন আবৃত্তি করব তখন তোমরা আমার দিকেও তাকাবা, আবার তোমাদের বইয়ের দিকেও মনোনিবেশ করবা। এটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই চেনো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। এর আগে নিশ্চয়ই তোমরা 1 থেকে 4 পর্যন্ত এই কবির অন্যান্য কবিতাগুলো পড়েছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম? কবিতাটির নাম হচ্ছে আষাঢ়, আর লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা নাম্বার 8। তোমরা সবাই তোমাদের বই বের করেছো নিশ্চয়। তোমরা পৃষ্ঠা নাম্বার 8-এ চলে যাও। এখন আমি আবৃত্তি করব, তোমরা আমার সাথে সাথে বন্ধুরা মনে মনে আবৃত্তি করবে। তারপরে আমি তোমাদেরকে চ্যাপ্টারটা আজকে বুঝিয়ে দিব। তারপরের দিন আমরা বইতে যেগুলো শব্দার্থ, শূন্যস্থান যা যা দেয়া আছে এগুলো আমরা আস্তে আস্তে করবো। যেহেতু বাংলা একটু লম্বা বিষয়, একটু বর্ণনামূলক, সুতরাং বাংলাতে আমাদের 2 দিনে যদি না হয় আমরা 3 দিনে করবো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেটুকু আমরা পড়বো সেটুকু খুব ভালো করে পড়বো। এটি আমি
সব ক্লাসেই বলেছি, তোমাদেরকেও বলতেছি যে যেটুকু পড়বো আমরা খুব ভালো করে পড়বো, একদিনে আমাদের অত বেশি পড়ার কোনো প্রবলেম নেই। আজকে তোমাদের সাথে আমার প্রথম পরিচয়, তাই অনেকগুলো কথা বলে ফেললাম। বাবুরা তোমরা বিরক্ত হো না। তো আমরা আবৃত্তি করবো এটি, তোমরা আমার সাথে সাথে বইয়ের দিকে তাকাও, মনে মনে আবৃত্তি করো। নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাইয়ার নাহিরে, অগো আজ তোরা যাসনে করের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে বর বর, কালী মাকা মেঘে অপারে আদার, ঘনিয়েছে দেখ চাহিরে, অগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গুহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরিছে কি, রাখাল বালক কি জানে কোথায় সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, কিয়া পারাপার বন্ধ হইছে আজিরে, পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে, কিয়া পারাপার বন্ধ হইছে আজিরে, ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে, আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। এটি আরো অনেক বড় কবিতা, এখানে সংক্ষিপ্ত আকারে এইটুকুই পঞ্চম শ্রেণীর জন্য নেওয়া হয়েছে। এটি কি হলো, আমাদের কবিতা আবৃত্তি হলো। এখন বাংলা এমন একটা বিষয়, বাংলার কোনো গদ্য বা কবিতা বা ছড়া যাই হোক না কেন, যখনই তোমরা পড়বা তখন তোমাদেরকে আগে পাঠ আলোচনা করতে হবে। তার মানে পাঠ সম্পর্কে খুব ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা বইতে যে প্রশ্নোত্তর থাকবে, শব্দার্থ থাকবে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো তোমরা পাবে না। তো আমি এখন আলোচনা করব, এবং আলোচনার সাথে সাথে তোমাদেরকে তোমাদের কলম হাতে নাও, আমি যেখানে যেখানে আন্ডারলাইন করতে বলবো সেখানে সেখানে তোমরা আন্ডারলাইন করবা, কারণ এখন অবজেক্টিভ প্রশ্ন যোগ, সেজন্য আন্ডারলাইন করলে তোমরা এই অবজেক্টিভ প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি একটু আলোচনা করি, তোমরা শোনো, বুঝো ভালো করে। নীল নবঘনে, এখানে নীল হচ্ছে এটি রঙের নাম, এটি সবাই চিনো। নবঘনে মানে কি? নবঘনে মানে হচ্ছে মেঘ, আর নব মানে হচ্ছে নতুন। নব মানে হচ্ছে নতুন, আর ঘনে মানে হচ্ছে মেঘ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নীল নবগণে মানে মেঘে, আষাঢ় গগনে, গগনে মানে কি? গগনে মানে হচ্ছে, আমরা সবাই জানি এটা, তোমরাও জানো, গগন আকাশের আরেকটি নাম হচ্ছে গগন, আকাশের আরেকটি নাম হচ্ছে গগন। আষাঢ় গগনে মানে আষাঢ় মাসের আকাশে নীল হয়ে নতুন মেঘ জমেছে, তিলটাই আর নাহিরে। তিলটাই মানে কি? এতটুকু জায়গাও ফাঁকা নেই। কি হলো বন্ধুরা সবাই? তাহলে প্রথম লাইনে আমরা কি বুঝতে পারলাম? যে নীল নবগণে আষাঢ় গগনে তিলটাই আর নাহিরে, এতে কি বুঝালো? যে নীল নতুন মেঘ জমে পুরো আষাঢ়ের আকাশে, এমন ভাবে জমেছে মেঘ যে কোথাও এক তিল পরিমাণও জায়গা বাকি নেই। তার মানে একদম আকাশটা অন্ধকার হয়ে গিয়েছে, কোনো জায়গায় ফর্সা নেই। অনেক সময় আকাশে দেখা যায় মেঘ এক সাইডে জমে, আবার আরেক সাইডে দেখা যায় ফর্সা, পুরো আকাশ জুড়ে মেঘ জমে না। কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে তিলটাই আর নাহিরে, কোনো জায়গায় ফাঁকা নেই।
ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে। কবি বারণ করতেছেন, মানে নিষেধ করতেছেন যে এমতা অবস্থায় আজ তোরা বাইরে যাসনি, কারণ এই অবস্থায় বাইরে যাওয়াটা নিরাপদ না। এত বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ জমেছে, সুতরাং তোরা বাইরে যাসনি। এটা সবাইকে উদ্দেশ্য করে কবি বলতেছেন। বাদলের ধারা জোরে জোর জোর। বাদলের মানে কি? বাদলের মানে হচ্ছে বৃষ্টির ধারা, মানে বৃষ্টি যখন পড়ে তখন উপর থেকে যখন নিচে পড়ে তখন ধারাবাহিকভাবে পড়ে না, এটিকেই বলে বাদলের ধারা বা বৃষ্টির ধারা। বাদলের ধারা কিভাবে ঝরে? ঝরঝর করে আমাদের পৃথিবীর বুকে আকাশ থেকে ঝরে। আউশের ক্ষেত জলে ভরপুর। তখন কি থাকে? কি ধান উৎপন্ন হয়? আউশ ধান বলে একটি ধান আছে, বিভিন্ন রকমের ধান আছে। আষাঢ় মাসে আউশ ধান হয়। তখন এই আউশের যে ক্ষেত, আউশ ধানের যে ক্ষেত, সেখানে দেখা যায় যে পানিতে একদম ভেসে যায়, জলে ভরপুর হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারতেছ? অবশ্যই আমি আশা রাখি আমি যেভাবে একটা একটা করে বলছি তোমরা পুরোটাই বুঝতে পারবা। কালিমাকা মেঘে ওপারে আদার ঘনিয়েছে দেখ চাহিরে। কালিমাকা মেঘে, কালিমাকা মানে কি? কালি তোমরা সবাই চেনো। আমরা অনেক আগে মানুষ কালি দিয়ে কলমে লিখত। সেই কালির রং হচ্ছে একদম কালো। তোমরা হয়তো বা এত পরিচিত না, কিন্তু আমরা যখন কলম দিয়ে লিখি তখন দেখছো না যে কলমের কালিটা খুব কালো। তো ওই রকম কালিমাকা, কালিমাকা বলতে বোঝানো হচ্ছে কালির মতো মেঘ। কালিমাকা মেঘ মানে কালির মতো মেঘে ওপারে আদার গনিয়েছে দেব চাহিরে। মানে ওপারে বলতে কি বোঝাচ্ছে? যে এই একটি গ্রাম, হয়তোবা মাঝখানে একটা নদী, তারপরে ওই পারে দূরে দেখা যাচ্ছে যে আধার মানে অন্ধকার, অন্ধকার ঘনিয়েছে দেখ চাহিরে। কবি বলতেছেন তোমরা চেয়ে দেখো যে কালির মতো মেঘ এমনভাবে জমেছে, ওপারে একদম অন্ধকার করে মেঘ জমেছে, তোমরা সেটি চেয়ে দেখো। ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে। সুতরাং আবারও কবি বারণ করছেন যে তোমরা আজ ঘরের বাইরে যাও না। ওই ডাকে শুনো ধেনু গণ গণ ধবলিরে আনো গুহালে। ওই ডাকে শুনো ধেনু ঘন ঘন। এই ধেনু মানে কি? এগুলো যখন শব্দার্থ লেখাবো তখন অবশ্যই তোমরা লিখবা, কিন্তু পাঠ আলোচনার সময় একটু একটু তোমাদের বুঝে নিতে হবে। ওই ডাকে শুনো ধেনু গণ গণ। এই ধেনু মানে হচ্ছে, তোমরা কি গরু দেখেছো? গরুর মধ্যে একটা হলো কি, একটাকে বলে ষাঁড়, যেটা ছেলে গরু, আর মেয়ে গরুকে বলে কি গাভী। বাচ্চা সহ যে গাভী সেটিকে বলে ধেনু। তাহলে বলা হচ্ছে যে ওই ডাকে শুনো। কবি বলছেন যে তোমরা শুনো যে ওইখানে মানে বাইরে এই অবস্থা দেখে, আকাশের এই অবস্থা দেখে ধেনু মানে বাচ্চা সহ গাভীও বয়ে বারবার ঘন ঘন ডাকছে, মানে বারবার ডাকছে। আর বলছেন দবলিরে আনো গুহালে। দবলি মানে কি? দবলি মানে হচ্ছে সাদা গাভী। কবি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে যার যার দবলিকে গুহালে আনো। গুহাল মানে কি? গুহাল মানে হচ্ছে যেখানে গরু রাখা হয়, মানে গরুর ঘর। গরুর ঘর বা গরুর বাসাকে বলে গুহাল। এখনই আদার হবে বেলাটুকু পোহালে। কেন বলতেছেন? কারণ এই বেলাটুকু পোহালে আর একটু পরেই আধার নেমে আসবে। এইভাবে পুরো আকাশে মেঘ জমেছে, এই বেলাটুকু পোহালেই পুরোটা অন্ধকার হয়ে যাবে। এজন্য তোমাদের ধেনু ধবলি সবকিছুকে ঘরে নিয়ে আসো। তারাও এই অবস্থা দেখে বারবার ডাকছে ঘরে ফেরার জন্য।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। কবি আবারও বলছেন যে দুয়ারে দাঁড়ায়ে তোমরা দেখো, যারা মাঠে গিয়েছিল, কৃষিকাজে যারা মাঠে গিয়েছিল সকালবেলা, তারা কি ফিরতে পেরেছে? যদি ফিরতে না পারে তাহলে তো এই অবস্থায় তারা বিপদের সম্মুখীন হবে, তারা বাড়িতে ফিরতে পারবে না। এই জন্য কবি আবার সবাইকে বলছেন যে তোমরা দেখো যে যারা মাঠে গিয়েছিল তারা দুয়ারে দাঁড়ায় দেখো, যারা মাঠে গিয়েছিল সকালবেলা তারা কি বাড়ি ফিরেছে নাকি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে। এখানে খোয়ালে বলতে কি বোঝাচ্ছে? খোয়ালে বলতে হারানো বোঝাচ্ছে না, তার মানে হচ্ছে যে আজ সারাদিনই রাখাল বালক বাইরে বাইরে ঘুরেছে, সে বাড়ি ফিরে নাই। এটি কবি বুঝাতে চাচ্ছেন যে রাখাল বালক কি জানে কোথায়, আল্লাহ জানে যে সে কোথায় সারাদিন শেষ করে দিল, এখনো বাড়ি ফিরল না, এটাই বোঝাচ্ছে। এখনই আদার হবে বেলাটুকু পোহালে। আবার কবি সতর্ক করে দিচ্ছেন যে এখনো মাঠে যারা আছে তারা ফিরেছে কিনা, গাভী আনা হয়েছে কিনা, রাখাল বালক ফিরেছে কিনা। কারণ বারে বারে কবি বলতেছেন যে এখনই আদার হবে বেলাটুকু পোহালে। একটু পরে বেলা পড়ে গেলেই অন্ধকারে ছেয়ে যাবে, তখন তারা আর ফিরতে পারবে না। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। কবি আবার বলছেন আমাদেরকে যে তোমরা শোনো ওই পারে যাবে বলে মাঝিকে কে ডাকছে। মানে সে এই পার থেকে ওই পারে যাবে, হয়তোবা তার বাড়ি ওই পারে, তো সে খেয়া পার হয়ে যাবে, এই জন্য মাঝিকে ডাকছে তোমরা শোনো খেয়া পারাপার বন্ধ হয়েছে আজ। কিন্তু আজ আষাঢ়ের এমন একটা দিন যে দিনে এমনভাবে আকাশে মেঘ জমেছে আর বর্ষা নেমেছে, খেয়া পারাপার পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। খেয়া পারাপার মানে কি? খেয়া পারাপার মানে হচ্ছে যে নৌকা দিয়ে মাঝি মানুষকে এক পার থেকে আরেক পারে আনা নেওয়া করে, সেই খেয়া নৌকা পর্যন্ত আজকে বন্ধ হয়ে গেছে। তাহলে ওপারের লোক কিভাবে যাবে? এটি নিয়ে কবি চিন্তায় পড়ে গেল। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। আমাদের চারটি দিক আছে, এর মধ্যে পূর্ব দিক একটি। এই পূর্ব দিকে হাওয়া মানে বাতাস, পূর্ব দিকের বাতাস বইছে, এজন্য কেউ নদীর কূলে কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই। সবাই যার যার বাড়িতে বসে আছে, ভয়ে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। দকুল বাহিয়ে উঠে পড়ে ঢেউ। কি হচ্ছে? অতিরিক্ত বর্ষার কারণে পানি ভরে নদীর দুই কূল বেয়ে পানি উপচে, দুই কূলেই উঠছে, উঠে পড়েছে। দরো দরো বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। বেগে মানে কি? বেগে মানে হচ্ছে গতিতে। কি গতিতে? দরো দরো, দরদর গতিতে জলে পড়ি জল, মানে এমন গতিতে পানির উপরে পানি, জলে পড়ি জল, পানির উপরে পানি শব্দ করে পড়ছে। যে শব্দটা কে কবি বলছেন যে ছলো ছলো উঠে বাজে, ছলছল করে বেজে উঠছে। এই লাইনটি একটু হার্ড, আমি আবারও বলছি, মানে এমন দরদর বেগে গতিতে জলের উপরে জল পড়ছে, গতিটা মানে স্রোতের গতিটা এত বেশি যে জলের উপরে জল যখন পড়ছে তখন ছলছল করে আওয়াজ হচ্ছে, যেটি আমরা শুনতে পাচ্ছি। খেয়া পারাপার বন্ধ হয়েছে আজ, সেজন্য খেয়া পারাপার আজ বন্ধ। মাঝি নৌকা বেঁধে রেখে তার বাড়িতে চলে গেছে। এক পার থেকে আরেক পারে আর মানুষ যাতায়াত করতে পারবে না, এমন দিন, আবহাওয়া এত খারাপ।
ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। কবি এই সব কিছু আলোচনা করে প্রথমেও বলেছিলেন, একদম শেষে গিয়ে আবার বলছেন যে এই অবস্থায় তোমরা কেউ আজকে ঘরের বাইরে যেও না। কবি সবাইকে অনুরোধ করছেন যে এমন দিনে কেউ ঘরের বাইরে যেও না। আকাশ আধার বেলা বেশি আর নাহি। আকাশ খুব অন্ধকার, বেলাও আর বেশি নেই। সুতরাং এই বিপদের দিনে তোমরা কেউ ঘর থেকে বের হও না। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা আলোচনা করলাম। নিশ্চয় আবৃত্তি করার সময় তোমরা যা বুঝো নাই, আলোচনা করার পরে নিশ্চয়ই তোমরা অনেকগুলা শব্দের অর্থ বুঝলে। আর তোমাদের যেগুলো আবৃত্তির সময় তোমরা লাইনগুলো বুঝতে পারোনি, আমি ভাঙ্গায় ভাঙ্গায় যখন আলোচনা করলাম তখন নিশ্চয় তোমরা প্রতিটা লাইনই বুঝতে পেরেছো। এবং আমি এটাই চাই যে আমার প্রতিটা স্টুডেন্ট, আমি যেটুকু পড়াবো প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেইটুকু খুব ভালোভাবে অনুধাবন করে এবং বুঝতে পারে। এইবার তোমরা তোমাদের বইতে কলম নিয়েছো হাতে, তোমরা একটু আন্ডারলাইন করো। নীল নবগণে আষাঢ় গগনে, আষাঢ় গগনে দাগ দাও। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা জ্বরে ঝড় জ্বর, জ্বর জ্বরের নিচে একটা দাগ দাও। আউশের ক্ষেত জলে বর্বর, আউশের নিচে একটা দাগ দাও, ভরবরের নিচে একটা দাগ দাও। কালিমাকা মেঘে ওপারে আদার ঘুনিয়েছে দেখ চাহিরে। এখানে কালিমাকা মেঘে, এখানে একটি দাগ দাও কালিমাকা মেঘে, আর আদারে একটি দাগ দাও। আমি পরে তোমাদেরকে বুঝাচ্ছি। ওই ডাকে শোনো ধেনু বন বন, ধেনু, ধেনুর নিচে একটা দাগ দাও। ধবলিরে আনো গুহালে, ধবলির নিচে একটা দাগ দাও, গুহালের নিচে একটি দাগ দাও। এখনই আদার হবে বেলাটুকু গুহালে। এখানে গুহালে, গুহালের নিচে একটি দাগ দাও, আর বেলাটুকুর নিচে একটি দাগ দাও। দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি দুয়ারে, দুয়ারের নিচে একটি দাগ দাও। মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, মাঠে, মাঠের নিচে একটি দাগ দাও। রাকাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে, রাকাল বালকের নিচে একটি দাগ দাও, আর খোয়ালের নিচে একটি দাগ দাও। এখনই আদার হবে বেলাটুকু পোহালে। এই লাইনে আর দাগ দেওয়ার দরকার নেই। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, মাঝিরে আন্ডারলাইন করো। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে, খেয়া পারা পার আন্ডারলাইন করো। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, পুবে আন্ডারলাইন করো, কোলে আন্ডারলাইন করো। দোকল বাহিয়া উঠে পড়ে ঢেউ, ঢেউয়ের নিচে একটি দাগ দাও। দর দর বেগে দর দর দাগ দাও। জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে। এখানে দর দর আন্ডারলাইন করো, আর ছল ছল আন্ডারলাইন করো। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। ওগো আজ তোরা যাসনে গো, তোরা যাসনে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে। আকাশ কিরকম? আধার। এই আধারের নিচে একটি দাগ দাও। এখন আমরা কি পেলাম? আমি এই যে আন্ডারলাইন করতে বললাম, বন্ধুরা তোমরা সবাই মন দিয়ে শোনো। আমরা প্রথমেই মনে করো যে আন্ডারলাইন করেছো নীল নবগণে। এখন এখানে যদি একটা প্রশ্ন আসে যে আষাঢ় গগনে মানে কিসের জন্য আর তিল পরিমাণ ঠাঁই নেই, তাহলে উত্তরে কি হবে? নীল নবগণে বা নবগণের কারণে, শুধু নবগণের কারণে তিল পরিমাণ জায়গাও নেই। এখন যদি শূন্যস্থান হয়, মনে করো যে এখানে শূন্যস্থান থাকলো নীল দেশ আষাঢ় গগনে তিলটাই আর নাহি,
তখন তোমরা যেটি আন্ডারলাইন করেছ সেটির নিচে তোমরা ওই জায়গায় বসিয়ে দিলেই শূন্যস্থানটা হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আমরা যে আন্ডারলাইন করলাম, আমাদের প্রত্যেকটি আন্ডারলাইনের অর্থগুলো আমাদের কাজে লাগবে। যেমন অবজেক্টিভে আসলো, কাকে গুহালে আনতে বলা হয়েছে? ধবলিকে। আমরা আন্ডারলাইন করি নাই ধবলি। ওই ডাকে শুনো ড্যাশ গণগণ। এই শূন্যস্থানে কি হবে? ধেনু আমরা আন্ডারলাইন করেছি। কোথায় দাঁড়ায় ওগো দেখ দেখি? কোথায়? দুয়ারেতে আমরা আন্ডারলাইন করেছি। দুয়ারে দাঁড়ায়। অবজেক্টিভ হলে এখানে চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে আমরা আন্ডারলাইন করাতে আমাদের লাভ হবে কি, আমরা আনসিন আননোন প্রশ্নেরও উত্তর করতে পারবো। তোমরা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের অবশ্যই অবজেক্টিভ প্রশ্ন আসবে। সেই জন্য তোমাদের চ্যাপ্টারকে খুব ভালো করে বুঝতে হবে, আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইনের শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে, মনে রাখতে হবে। এটি হচ্ছে ইম্পর্টেন্ট। এখন সবচেয়ে শেষে সেটি হচ্ছে সারমর্ম বা সারাংশ। বাংলায় একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, বন্ধুরা তোমরা খুব মন দিয়ে শোনো, যেটি হচ্ছে যে কোনো গদ্য বা কবিতা বা ছড়া আমরা যখন পড়ব, তারপরে তার সারবস্তু বা সারাংশটা যদি আমরা বুঝি, তাহলে যে কোনো ধরনের প্রশ্নই আমরা লিখতে পারব। আর যদি মূল সারমর্মটা আমরা না বুঝি, সারাংশটা না বুঝি, তাহলে কিন্তু আমাদের সব প্রশ্নের উত্তর করা সম্ভব হবে না। এই জন্য এটি আমার নিয়ম। আমি পূর্ববর্তী ক্লাসে বা আমি প্রাক্তন টিচার ছিলাম স্কুল অ্যান্ড কলেজের, মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের, তখনও আমি এই সিস্টেমেই বাংলা পড়াতাম। যখন চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, সাথে সাথে সারমর্ম নিয়ে আলোচনা। তো আজকেও আমাদের সারমর্ম নিয়ে আলোচনা করব। এখানে আমি পড়ে গেলাম, এখন সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলি। সারমর্মে কিন্তু আমাদের এত কিছু লিখতে হবে না। আমরা এই কবিতাটা পড়ে কি দেখতে পেলাম, যে আষাঢ় কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা আমার দিকে তাকাও, বইয়ের দিকে তাকানোর কোনো দরকার নেই, সারাংশটা নিজে থেকেই বুঝতে হবে, নিজে থেকেই বলতে হবে। তোমাদের এই কবিতা আমি এখন পড়েছি, তার আগেও আমি পড়েছি, কিন্তু আমার তো মনে নেই। এখন যখন পড়লাম, পড়ার পরে দেখো আমি কিভাবে সারাংশটা তোমাদেরকে বলছি। তোমরাও চেষ্টা করবা কিছু পড়ার পরে সারমর্ম বা সারাংশ ঠিক এইভাবে তোমরা চোখ বন্ধ করে বলতে পারো কিনা, এটি তোমরা প্র্যাকটিস করবা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আষাঢ় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এখানে তিনি আষাঢ় মাসের একটি দিনের বর্ণনা করেছেন, এবং যে দিন এত বেশি আবহাওয়া খারাপ সেটির বর্ণনা দিয়ে আমাদেরকে বলেছেন যে আমরা যেন এই দিনে কোনোভাবেই বাইরে না যাই। কেন বলেছেন এই পয়েন্টগুলা একটা একটা করে উনি বলেছেন। তো প্রথমে উনি কি বলেছেন, কারণ ফার্স্টে উনি বলেছেন যে আজকের দিনে নবগণে, নীল নবগণে মানে নতুন মেঘ জমেছে। কোথায়? গগনে, আকাশে নতুন মেঘ জমে এমনভাবে জমেছে কোথাও তিল পরিমাণ জায়গাও খালি নেই। তারপরে তিনি কি বলেছেন? তারপরে তিনি বলেছেন যে আমাদেরকে বারণ করেছেন কিসের কিসের জন্য, সেগুলি আমরা সারমর্মতে বলবো। তারপরে উনি বলেছেন যে মানে বাইরে কৃষকেরা কাজ করতে গিয়েছে, তারপরে গরু, রাখাল বালক গরু বাইরে নিয়ে যায় সকালবেলা, সেখানে দেখা যায় যে গরুকে বেঁধে রাখে সেটা খাওয়ানোর জন্য। তো সেই গরু বাইরে যখন এরকম অবস্থা, আকাশে কালো মেঘ জমেছে, তখন এই ধেনু ধবলি এরা ঘন ঘন ডাকছে, তারাও ভয় পাচ্ছে। এই অবস্থা দেখে পুরোটা অন্ধকার হয়ে গিয়েছে আমাদের, তো তারাও ভয় পাচ্ছে। তাদেরকে সবাই ঘরে যার যার ঘরে নিয়ে আসো, নিয়ে এসে তাদের গোহালে রাখো। তারপরে কি বলা হয়েছে কবিতাটিতে? তারপরে বলা হয়েছে যে
সকালবেলা যে কৃষকরা কাজে যায়, যারা কৃষিকাজ করে, তারা কৃষিকাজ করতে গিয়েছে, তারা কি ফিরেছে কি না তোমরা দেখো। তারপরে বলা হয়েছে রাখাল বালক আজ সারাদিন এই যে দুর্বিষহ অবস্থা, এটা খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে দিন যাচ্ছে, এই অবস্থার উপরে রাখাল বালক যে সকালে গিয়েছিল এখন পর্যন্ত ফিরে নাই, সে সারাদিন কোথায় যে কাটিয়ে দিল সেটির খোঁজ নাও। তারপরে কবি বলেছেন যে তোমরা দুয়ারে দাঁড়ায়ে দেখো, ওপারে খুব বেশি অন্ধকার করে আকাশে মেঘ জমছে। সুতরাং বাইরে কোনো কিছু থাকাই ঠিক না, মানুষজন, পশু পাখি কোনো কিছু থাকা ঠিক না। সবাইকে ঘরে আসার জন্য কবি এখানে অনুরোধ করছেন। একদম শেষে গিয়ে কবি কি বলছেন? একদম শেষে গিয়ে কবি বলছেন যে এত বৃষ্টি বাদল হচ্ছে, মানে বৃষ্টির ধারা এরকম ভাবে পড়ছে যে নদী একদম ভরপুর হয়ে গিয়েছে, সেখানে জল দুই তীরে উঠছে, উঠে দুই তীরে পড়ছে। সেজন্য নদীর দুই কোলে কোথাও কেউ নেই। আর বলছেন যে তোমরা শোনো, কেউ হয়তো বা ওপারে যাওয়ার জন্য মাঝিকে ডাকছে, তো তোমরা শোনো যে মাঝিকে ডাকছে। কিন্তু পরবর্তীতে আবার বলছেন যে খেয়াপার আজকে এই অবস্থার জন্য খেয়াপার বন্ধ হয়ে গিয়েছে, খেয়া পারাপার হচ্ছে না, মানুষজন এই পার থেকে ওই পারে যেতে পারবে না। একদম শেষে গিয়ে আবার অনুরোধ করেছেন, সুতরাং আজ তোরা ঘরের বাইরে যাস নে, আরেকটু পরেই বেলা পোহায়ে গেলে একদম অন্ধকার হয়ে যাবে। সুতরাং এই বিপর্যয়ের মধ্যে তোমরা কেউ বাইরে যাও না। এইখানেই কবিতাটি শেষ, সংক্ষিপ্ত আকারে পঞ্চম শ্রেণীতে দেয়া হয়েছে। তো আজকে আমরা এইটুকুই পড়লাম। সারমর্ম যেটি বললাম তোমাদেরকে, তোমরাও চেষ্টা করবা আমরা এইভাবে না দেখে সারমর্ম পারি কিনা সেটি আমরা চেষ্টা করে দেখব যে আমরা নিজেরা পারি কিনা। তো ঠিক আছে বাবুরা, আজকে এই পর্যন্তই থাক, কারণ কবিতা, বাংলা কবিতা তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো। বাংলা যেহেতু বর্ণনামূলক, আমরা 2 দিনে না হোক 3 দিনে শেষ করব, কোনো অসুবিধা নেই। আজকে শুধু আমি বুঝাইয়া দিলাম। তোমরা আশা রাখি আমার ভিডিও দেখার পরে তোমাদের একটু রিল্যাক্সের দরকার, তারপরে তোমরা বসে কবিতাটি সুন্দর করে পড়ে নিবা এবং বুঝতে পেরেছো কিনা সেটি চেষ্টা করে দেখবা। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর আমি আশা রাখি এর মধ্যে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেটুকু পড়লাম আজকে আমরা সেটুকু মন দিয়ে পড়বে। আমার জন্য দোয়া করবা, আমি যেন ভালো থাকি। ঠিক আছে, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।